আসসালামু আলাইকুম। আদির আলো একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনের কিছু বিষয় আলোচনা করব। প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে নিবারণমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার কি। নিবারণমূলক বা প্রতিরোধমূলক প্রতিকার কি, এই বিষয়টা আমি আলোচনা করব। নিরোধমূলক প্রতিকার হলো এমন এক ধরনের প্রতিকার যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো কিছু করা হতে বিরত থাকতে বা তার কৃত কোনো অন্যায় কাজকে অপসারণ করতে বলা হয়। কি বলেছি? নিরোধক প্রতিকার হলো এমন এক ধরনের প্রতিকার যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো কিছু করা হতে বিরত থাকতে বা তার কৃত কোনো অন্যায় কাজ করা হতে বিরত থাকতে বলা হয়। মামলা চলাকালীন সময় মামলার বিষয়বস্তুকে রক্ষার জন্য মামলার বিষয়বস্তুকে রক্ষার জন্য নিরোধক প্রতিকার প্রয়োজন হয়। কি বলেছি? মামলা চলাকালীন সময়ে মামলার বিষয়বস্তুকে রক্ষার জন্য নিরোধক প্রতিকার প্রয়োজন। 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারার গ উপধারায় বলা হয়েছে, কোনো কাজ না করতে বাধ্য এমন কোনো পক্ষকে তা করা হতে বিরত রাখার মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করা হয়। আবার 6 ধারা বলা হয়েছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারায় বলা হয়েছে, 5 গ দ্বারা মঞ্জুরকৃত সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধক প্রতিকার বলে। কি বলেছি? 5 গ দ্বারা মঞ্জুরকৃত সুনির্দিষ্ট প্রতিকারকে নিরোধক প্রতিকার বলে। 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারায় বলা হয়েছে, 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারায় বলা হয়েছে, আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। সুতরাং বলা যায়, নিষেধাজ্ঞা তা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, মঞ্জুরের মাধ্যমে নিরোধক প্রতিকার অর্জন করা যায়। তাছাড়া আদেশমূলক বা নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারায় কি বলেছে? 1877 সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 52 ধারায় বলা হয়েছে, আদালতের ইচ্ছাধীন ক্ষমতা বলে অস্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়। সুতরাং বলা যায়, নিষেধাজ্ঞা তা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, মঞ্জুরের মাধ্যমে নিরোধক প্রতিকার অর্জন করা যায়। তাছাড়া আদেশমূলক ও নিরোধমূলক নিষেধাজ্ঞা জারির মাধ্যমে প্রতিরোধ বা নিরোধক প্রতিকার মঞ্জুর করা যায়। আচ্ছা, এখন আমরা জানব স্থায়ী ও অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কী বোঝায়। স্থায়ী এবং অস্থায়ী নিষেধাজ্ঞা বলতে কী বোঝায়? আচ্ছা, প্রথমে আমরা জানব অস্থায়ী নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের
ধারা 53 অনুযায়ী সুনির্দিষ্ট প্রত্যেকের আইনের ধারা 53 অনুযায়ী যে নিষেধাজ্ঞা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে এবং মামলার যে কোনো অবস্থাতেই এগুলো মঞ্জুর করা যায় তা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা দ্বারা আলোচনা করা হয়েছে 53 ধারায়। এখানে বলা হয়েছে যে নিষেধাজ্ঞা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে এবং মামলার যে কোনো অবস্থাতেই এগুলি মঞ্জুর করা যায় তা হলো অস্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞার বিধান দেওয়ানি কার্যবিধির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অস্থায়ী নিষেধাজ্ঞার বিধান দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল মামলার বিষয়বস্তু রক্ষা করে পক্ষগণের স্বার্থকে সুরক্ষিত রেখে কোনো মামলার বিরাজমান অবস্থা যদি দেওয়ানি কার্যবিধি বিরাজমান অবস্থা যদি দেওয়ানি কার্যবিধি আইনের 39 আদেশের বিধি 1 ও 2 এর শর্ত পূরণ করে তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারা অনুসারে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করা যায়। এখন আমরা জানব স্থায়ী নিষেধাজ্ঞা কি। স্থায়ী নিষেধাজ্ঞা কি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায় অনুযায়ী শুধুমাত্র শুনানির পর মামলার গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিগ্রি দ্বারা যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তা হলো স্থায়ী নিষেধাজ্ঞা। এখানে বলেছে শুনানির পর মামলা গুণাগুণের উপর ভিত্তি করে যে ডিগ্রি প্রদান করা হয় তা হলো স্থায়ী নিষেধাজ্ঞা বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা। স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে বিবাদীকে চিরস্থায়ীভাবে এমন একটি অধিকার প্রয়োগ বা এমন একটি কাজ করা হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় যা বাদীর অধিকারের বিপরীতে হতে পারে। আচ্ছা, এ ধরনের নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ধরনের নিষেধাজ্ঞা সুনির্দিষ্ট আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আবেদনকারীর পক্ষে বিদ্যমান কোনো ব্যক্ত বা অব্যক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করাকে প্রতিরোধ করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে। চিরস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে সম্পত্তিতে বাদীর অধিকার চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়। মামলার বাদী ও বিবাদী উভয় পক্ষের সাক্ষীদের জবানবন্দি ও জেরা এবং জবাব শোনার পর আদালত এই প্রকার নিষেধাজ্ঞা ডিগ্রি প্রদান করে থাকেন। এখন আমরা জানব দেওয়ানি আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি দিয়ে থাকেন বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা কখন মঞ্জুর করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 54 ধারার বিধান অনুসারে দেওয়ানি আদালত কিছু কিছু ক্ষেত্রে বিবাদীর বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। স্থাবর সম্পত্তি সম্পর্কে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি লাভ করতে হলে কিছু বিষয়গুলি প্রমাণ করতে হবে। যে বিষয়গুলি প্রমাণ করতে হবে তা হলো: 1. আবেদনকারীর পক্ষে কোনো বিদ্যমান ব্যক্ত বা অব্যক্ত বাধ্যবাধকতা ভঙ্গ করাকে প্রতিরোধ করার জন্য। 2. যদি বিবাদী বাদীর সম্পত্তি বা ভোগ দখলের অধিকার হস্তক্ষেপ করে বা করার হুমকি প্রদান করে। 3 নম্বর
যেখানে বিবাদী বাদীর সম্পত্তির একজন ট্রাস্টি। 4 নম্বর হচ্ছে যেখানে চুক্তির অধিকার ভঙ্গের ফলে প্রকৃত ক্ষতি বা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড নেই। 5 নম্বর হচ্ছে যেখানে অধিকার লঙ্ঘন এমন প্রকৃতির হয় যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে তার পর্যাপ্ত প্রতিকার পাওয়া যায় না। 6 নম্বর হচ্ছে যে ক্ষেত্রে অধিকার লঙ্ঘনের ফলে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার আদৌ কোনো সম্ভাবনা থাকে না। 7 নম্বর হচ্ছে যে ক্ষেত্রে বিচার কার্যক্রমের সংখ্যাধিক্য নিরোধের জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রয়োজন হয়। এখন আমরা জানব বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কি বোঝায়। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কি বোঝায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারা অনুযায়ী যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গকে রোধ করার জন্য রোধ করার জন্য কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করতে বাধ্য করা আবশ্যক হয়, যা আদালত কর্তৃক কার্যকর করার যোগ্য, তখন আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে যে বাধ্যবাধকতা ভঙ্গ করবার অভিযোগ করা হয় বা হয়েছে তা রোধ করা বা সেই সাথে প্রয়োজনীয় কার্য সম্পাদন করতে বাধ্য করার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বাড়ির ছাদের প্রান্তভাগ বি এর জমির উপর দিয়ে নির্মাণ করে। বি তার জমির উপর ছাদের যতটুকু প্রান্তভাগ পড়েছে ততটুকু ভেঙে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা জারির উদ্দেশ্যে মামলা দায়ের করতে পারে। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা দ্বারা আদালত বিবাদীকে কোনো একটি নির্দিষ্ট কাজ সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেয়। এই কাজটি বাদীর অধিকার ভঙ্গের ফলে সৃষ্টি হয়েছে। বাদীর অধিকার লঙ্ঘনের ফলে বাদীর ক্ষতি হলে আদালত বাদীকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা জারি করতে পারে। এরূপ নিষেধাজ্ঞা একটি ব্যতিক্রমধর্মী ও আদেশাত্মক প্রতিকার যা বিবাদীর জন্য অত্যন্ত কষ্টদায়ক। এজন্য এরূপ নিষেধাজ্ঞা প্রয়োগের ক্ষেত্রে আদালতকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয় আইন শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা জানব কোন কোন কারণে নিষেধাজ্ঞা দেশ প্রদান করা যায় না। কোন কোন কারণে নিষেধাজ্ঞা প্রদান করা যায় না এই বিষয়টা এখন জানব। তো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারার বিধান অনুসারে যে সকল ক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞা আবেদন মঞ্জুর করতে পারে না সে সকল বিষয়গুলি হচ্ছে: 1. পূর্বে দায়েরকৃত কোনো মামলার চালু কার্যক্রম স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞার আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করতে পারেন, কিন্তু মামলাদিক্য প্রতিরোধ করার জন্য এরূপ ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। যে আদালতে নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে সেই আদালতের অধস্তন আদালত ছাড়া অন্য কোনো আদালতের কার্যক্রম স্থগিত করার জন্য। 3 নম্বর হচ্ছে কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখার জন্য। 4 নম্বর হচ্ছে সরকারের কোনো বিভাগের সরকারি দায়িত্ব পালনে হস্তক্ষেপ করার জন্য। কোনো ফৌজদারি কার্যক্রম স্থগিত রাখার জন্য। 6 নম্বর হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না এমন চুক্তিভঙ্গের নিরোধের জন্য। 7 নম্বর হচ্ছে অস্পষ্ট উৎপাত বন্ধ করার জন্য। 8 নম্বর হচ্ছে বাদীর যৌন সম্মতি আছে এমন কোনো ক্রমাগত লঙ্ঘন প্রতিরোধ করার জন্য।
9 নম্বর হচ্ছে ট্রাস্ট ভঙ্গের মোকদ্দমা ব্যতীত অন্য কোনো সাধারণ কার্যক্রমের মাধ্যমে সমপরিমাণ যথার্থ প্রতিকার নিশ্চিতভাবে পাওয়া যায়। 10 নম্বর হচ্ছে আবেদনকারী বা তার প্রতিনিধির আচরণ আদালতের সাহায্য থেকে বঞ্চিত করলে। 11 নম্বর হচ্ছে যে ক্ষেত্রে মামলার বিষয়বস্তুতে আবেদনকারীর কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না, সেক্ষেত্রে আদালত নিষেধাজ্ঞার আবেদন নামঞ্জুর করতে পারেন। আচ্ছা, এখন আমরা দলিল বাতিল বলতে কী বুঝেন সেই বিষয়টা জানার চেষ্টা করব। একটা দলিল কখন বাতিল করতে হয় সেই বিষয়টা জানব। দলিল বাতিল বলতে বোঝায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুযায়ী কোনো বাতিল বা বাতিলযোগ্য দলিল বিলোপের জন্য আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রি। দলিল বাতিল বলতে বোঝায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারা অনুযায়ী কোনো বাতিল বা বাতিলযোগ্য দলিল বিলোপের জন্য আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রি। ধারা 39-এর বক্তব্য এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী নিম্নোক্ত ব্যক্তিগণ দলিল বাতিলের মামলা করতে পারেন। এক হচ্ছে দলিলের পক্ষগণ, দলিলের দ্বারা প্রভাবিত ব্যক্তি, যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য, যে ব্যক্তির জন্য দলিলটি ক্ষতির কারণ হতে পারে। এখন আমরা জানব কে দলিল বাতিলের জন্য প্রার্থনা করতে পারেন।